আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে এই গভীর আলোচনাটা শুরু করতে যাচ্ছি, যেটা শুনলে শুরুতে হয়তো একটু রূপকথার মতো লাগতে পারে। হ্যাঁ, প্রথম শুনলে রূপকথাই মনে হয় অনেকের কাছে। ঠিক, কিন্তু বিষয়টা হলো এই জিনিসটাই গত প্রায় 1 শতাব্দী ধরে হাজার হাজার সাধারণ মানুষকে আক্ষরিক অর্থে কোটিপতি বানিয়েছে। মানে একটু চারপাশের জগতের দিকে তাকালে একটা বিশাল বৈপরীত্য চোখে পড়ে। বৈপরীত্যটা আসলেই খুব স্পষ্ট। একদম। কেন এমন হয় যে কিছু মানুষ দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে 2-3টে কাজ করেও দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরোতে পারছে না, অথচ অন্য কেউ কেউ খুব দ্রুত যেন কোনো জাদুবালে সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। আর এই তীব্র কৌতূহল থেকেই আজ আমরা একটা বিশেষ আর ঐতিহাসিক টেক্সট নিয়ে এই বিশ্লেষণ বা ডিপ ডাইভ করতে বসেছি। আমাদের আজকের মূল উৎস হল ইজাজ একাডেমিয়ার একটা অত্যন্ত চমৎকার আলোচনা, যেটা মূলত বিখ্যাত লেখক নেপোলিয়ান হিলের কালজয়ী কাজ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের ওপর ভিত্তি করে তৈরি। একেবারে গোড়ার কথা দিয়ে শুরু করা যাক। নেপোলিয়ান হিলের এই কাজটা কিন্তু রাতারাতি লেখা কোনো সাধারণ মোটিভেশনাল বই নয়। তিনি দীর্ঘ 20 বছর ধরে তৎকালীন বিশ্বের সবচেয়ে সফল এবং ধনী 500 জন ব্যক্তির ওপর নিবিড় গবেষণা চালিয়েছিলেন। তাদের চিন্তাধারা, কাজের ধরন, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে তিনি এই ফর্মুলাটা তৈরি করেন। মানে এটা কোনো কাল্পনিক থিওরি নয়, বরং সফল মানুষদের বাস্তব জীবন থেকে ছেঁকে নেওয়া পরীক্ষিত সত্য। ঠিক তাই। আমাদের আজকের লক্ষ্যই হলো এই ধারণাটা পরিষ্কার করা যে ধনী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, কোনো লটারি জেতা নয়। এটা মূলত একটা সুনির্দিষ্ট ধাপে ধাপে এগোনোর মনস্তাত্ত্বিক পদ্ধতি। ইজাজ একাডেমিয়ার টেক্সট অনুযায়ী আমরা আজ সেই জাদুকরী 13টি ধাপ নিয়ে কথা বলবো। তাহলে চলুন বিষয়টা একটু খুলে বিশ্লেষণ করা যাক। প্রথম ধাপটা হলো তীব্র আকাঙ্ক্ষা বা ডিজায়ার। এখন অনেকেই ভাবতে পারে যে ধনী তো সবাই হতে চায়। সবাই তো জীবনে সফল হতে চায়, তাই না? হ্যাঁ, কিন্তু সবাই তো হচ্ছে না। টেক্সটটা এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা দেয়। এটা শুধু সাধারণ কোনো ইচ্ছে বা উইশ নয়। নেপোলিয়ন হিল একে বলেছেন বার্নিং ডিজায়ার বা জ্বলন্ত আকাঙ্ক্ষা। জ্বলন্ত আকাঙ্ক্ষা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। একদম। এর মানে হলো মনের ভেতরে এমন এক তীব্র জেদ তৈরি করা যা অন্য সব চিন্তাকে ছাপিয়ে যায়। শুধু অনেক টাকা চাই বললে হবে না, ঠিক কত টাকা চাই আর ঠিক কোন তারিখের মধ্যে চাই সেটা একেবারে নির্দিষ্ট হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো সেই লক্ষ্যটা একটা কাগজে পরিষ্কারভাবে লিখে ফেলতে হবে। ঠিক বলেছেন। সাধারণ ইচ্ছার সাথে এই তীব্র আকাঙ্ক্ষার পার্থক্যটাই হলো প্রথম চাবিকাঠি। সাধারণ ইচ্ছা মানুষের মনে আজ আসে কাল হারিয়ে যায়, কিন্তু বার্নিং ডিজায়ার মানুষকে রাতে ঘুমাতে দেয় না। আর এই আকাঙ্ক্ষার তীব্রতা থেকেই কিন্তু দ্বিতীয় ধাপের প্রয়োজনীয়তা চলে আসে। কারণ শুধু কাগজে লিখে রাখলে তো আর আকাশ থেকে টাকা পড়বে না। তা তো বটেই, ম্যাজিক তো আর হবে না। নিজের ওপর বিশ্বাস বা ফেইথ। যখন কেউ প্রথমবার কাগজে লেখে যে আগামী 5 বছরের মধ্যে সে কয়েক কোটি টাকার মালিক হবে, তখন তার নিজের মনে হয়তো তাকে উপহাস করে ওঠে। মনের ভেতরে একটা সন্দেহ তৈরি হয়। হ্যাঁ, আর এখানেই বিশ্বাসের প্রশ্নটা আসে। নিজের ভেতরে এই দৃঢ় বিশ্বাস লালন করতে হবে যে যা চাওয়া হচ্ছে তা সত্যি অর্জন করা সম্ভব। আমাদের মনস্তত্ত্বের একটা বিশাল অংশ জুড়ে আছে অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। আর এই অবচেতন মন তো যুক্তি বোঝে না। একদমই না, সে শুধু বিশ্বাস বোঝে। অবচেতন মনকে বোঝাতে হবে যে সাফল্য পাওয়ার যোগ্যতা সত্যি আছে। যখন সে কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করে নেয়, তখন শরীর আর মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্য অর্জনের পথে চলতে শুরু করে। ভয় বা সন্দেহ থাকলে শুরুতেই প্রক্রিয়াটা মুখ থুবড়ে পড়ে। কিন্তু এখানেই তো বড় একটা সমস্যা দেখা দেয়। ধরুন একজন সাধারণ মানুষ যে এখন আর্থিক কষ্টে আছে, সে হঠাৎ করে কিভাবে বিশ্বাস করবে যে সে কোটিপতি হবে? তার পারিপার্শ্বিক বাস্তবতা তো তাকে অন্য কথা বলছে। এই বাধাটা পার হওয়ার জন্যই টেক্সটে তৃতীয় ধাপের কথা বলা হয়েছে, অটো সাজেশন। অটো সাজেশন মানে নিজেকে নিজে সাজেস্ট করা। ঠিক, এটা অবচেতন মনকে বিশ্বাস করানোর একটা বৈজ্ঞানিক পদ্ধতি। কাগজে লিখে রাখা সেই নির্দিষ্ট লক্ষ্যগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমানোর আগে জোরে জোরে পড়তে হবে। আর পড়ার সময় সেই সাফল্য অর্জিত হলে কেমন অনুভূতি হবে সেটা মনে মনে অনুভবও করতে হবে। হ্যাঁ,
শুনতে সাধারণ মনে হলেও এর পেছনের সাইকোলজিটা অত্যন্ত শক্তিশালী। বারবার পূর্ণ আবেগ নিয়ে নিজের কান দিয়ে শুনে মস্তিষ্কে পাঠালে সেটা সচেতন মনের বাধা পেরিয়ে অবচেতন মনে স্থায়ীভাবে গেঁথে যায়। এটা অনেকটা কম্পিউটারের হার্ড ড্রাইভের নতুন কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করার মতো ব্যাপার, তাই না? চমৎকার তুলনা। একবার প্রোগ্রাম সেট হয়ে গেলে তা মানুষকে নিজের অজান্তেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে বাধ্য করে। দারুণ। তো এর পরের বিষয়টা আরও ইন্টারেস্টিং, মানে চতুর্থ ধাপটা, যেটা হলো বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ। অনেকেই একটা ভুল ধারণার মধ্যে থাকেন যে অনেক বেশি পড়াশোনা বা সাধারণ জ্ঞান থাকলেই জীবনে সফল হওয়া যায়। এটা একটা খুব কমন ভুল ধারণা সমাজে। হ্যাঁ, কেবল সাধারণ জ্ঞান কাউকে ধনী করতে পারে না। জ্ঞান তখনই শক্তিতে পরিণত হয় যখন তাকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়। এখানেই স্পেশালাইজড নলেজের বিষয়টা আসে। মানে আজকের এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে সব বিষয়ে অল্প অল্প জানার চেয়ে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় বা সেবায় মাস্টার হওয়াটা বেশি জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শেখার প্রক্রিয়াটাই কিন্তু স্কুল কলেজের গণ্ডিতে আটকে থাকে না, এটা সারা জীবনের ব্যাপার। একদম, প্রতিনিয়ত নিজের ফিল্ডের নতুন জ্ঞান দিয়ে নিজেকে আপডেট রাখতে হয়। আর এই বিশেষ জ্ঞান যখন মানুষের ভেতরে জমে ওঠে তখন তাকে কাজে লাগানোর জন্য দরকার হয় পঞ্চম ধাপের, মানে কল্পনা শক্তি বা ইমাজিনেশন। কল্পনা শক্তি নিয়ে অত্যন্ত চমৎকার একটা কথা বলা হয়েছে মানুষ তার মন দিয়ে যা কল্পনা করতে পারে আর বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে। খুব গভীর একটা পর্যবেক্ষণ। হ্যাঁ, একটু গভীরভাবে ভাবলে অবাক হতে হয়। আমরা চারপাশে যা দেখি, এই আকাশচুম্বী দালান কোঠা, উড়োজাহাজ, স্মার্টফোন, এগুলো তো একসময় কেবল কারো না কারো কল্পনাতেই ছিল। কল্পনা শক্তি হলো সেই জাদুকরী কারখানা যেখানে মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তব রূপ পাওয়ার প্রাথমিক নকশা তৈরি হয়। যাদের কল্পনা শক্তি প্রখর তারা সাধারণ জিনিসের মধ্যে এমন কিছু দেখতে পায় যা অন্যেরা এড়িয়ে যায়। আর এই কল্পনা শক্তি ব্যবহার করেই মানুষ নতুন আইডিয়া তৈরি করে, পুরনো সমস্যার নতুন সমাধান বের করে। আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি, শুধু মনের ভেতরে কল্পনা করলেই তো চলবে না। সেই কল্পনা বা আইডিয়াকে বাস্তব পৃথিবীতে নামিয়ে আনার জন্য একটা শক্ত কাঠামো দরকার। আর সেটাই হলো ষষ্ঠ ধাপ, সুসংগঠিত পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং। ঠিক, একটা নিখুঁত আর বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া যে কোনো তীব্র আকাঙ্ক্ষায় কেবল একটা অর্থহীন দিবাস্বপ্নে পরিণত হতে বাধ্য। পরিকল্পনা হলো সেই ব্লুপ্রিন্ট। আর এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো একা সব কিছু করার চেষ্টা না করা। একদমই তাই। বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য একা কাজ করাটা চরম বোকামি এবং প্রায় অসম্ভব ব্যাপার। নিজের ঘাটতি পূরণের জন্য আর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমমনা এবং দক্ষ মানুষদের নিয়ে একটা শক্তিশালী টিম তৈরি করতে হবে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পৃথিবীতে কেউই সম্পূর্ণ একা বড় সাফল্য অর্জন করতে পারেনি। হ্যাঁ, একটা সুসংগঠিত পরিকল্পনার পেছনে সবসময় একাধিক মস্তিষ্কের যৌথ প্রচেষ্টা থাকে। ঠিক, এখানেই বিষয়টা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। কারণ পরিকল্পনা তো পৃথিবীতে অনেকেই করে। নতুন বছরের শুরুতে অনেকেই ডায়েরিতে দারুণ সব প্ল্যান লিখে রাখে, কিন্তু কজন সেটা শেষ পর্যন্ত নিয়ে যায়? বলছে নেপোলিয়ন হিলের গবেষণায় দেখা গেছে যে সফল ব্যক্তিদের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এবং যদি সিদ্ধান্ত পরিবর্তন করতেই হয় তবে তা করেন খুব ধীরে, অত্যন্ত ভেবেচিন্তে। ঠিক, উল্টো দিকে যারা ব্যর্থ হন তাদের স্বভাবটা ঠিক এর বিপরীত। তারা সিদ্ধান্ত নিতে দিনের পর দিন সময় পার করে দেন, কিন্তু সামান্য বাধা এলেই খুব দ্রুত সেই সিদ্ধান্ত বদলে ফেলেন। দ্বিধা বা প্রোক্রাস্টিনেশন, যাকে আমরা কাজ ফেলে রাখার প্রবণতা বলি, সেটাই হলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আত্মবিশ্বাসের প্রমাণ দেয়, আর একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে দরকার অষ্টম ধাপের অধ্যাবসায় বা পারসিস্টেন্স। যে কোনো নতুন উদ্যোগে বাধা আসবেই, এটা প্রকৃতির একটা অলিখিত নিয়ম। কিন্তু সাধারণ মানুষ আর অসাধারণ সফল মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয় এই নাছোড়বান্দা অধ্যাবসায়। মাঝে মাঝে পরিস্থিতি এতটাই কঠিন হয় যে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে সহজ কাজ বলে মনে হয়। পরিসংখ্যান বিশ্লেষণ করলে একটা করুণ সত্য বেরিয়ে আসে। অধিকাংশ মানুষ তাদের লক্ষ্য অর্জনের ঠিক আগ মুহূর্তে হয়তো সাফল্যের দরজা থেকে মাত্র এক পা দূরে দাঁড়িয়ে হাল ছেড়ে দেয়। ভেতরের প্রবল জেদ আর শত ব্যর্থতার পরও উঠে দাঁড়ানোর ক্ষমতাই একজন মানুষকে সাধারণের ভিড় থেকে আলাদা করে দেয়।
একবার যখন হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শেষ না দেখা পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার বিকল্প নেই। সাময়িক পরাজয় মানেই কিন্তু চূড়ান্ত পরাজয় নয়, এটা মাথায় রাখতে হবে। এই দীর্ঘ যাত্রায় নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখাটা খুব কঠিন হয়ে পড়ে। ঠিক এই জায়গাতেই নবম ধাপটা জাদুর মতো কাজ করে, মাস্টারমাইন্ড গ্রুপ। মাস্টারমাইন্ড গ্রুপের কনসেপ্টটা অসাধারণ একটা বিষয়। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো সে তার চারপাশের মানুষদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। আমরা কেমন মানুষের সাথে মিশছি তার উপর আমাদের চিন্তার স্তর নির্ভর করে। তাই এমন কিছু মানুষের সাথে নিবিড় মেলামেশা করা উচিত যারা একই রকম বড় স্বপ্ন দেখে, যারা সমস্যা নিয়ে না ভেবে সমাধান নিয়ে কথা বলে। আর এই সমমনা মানুষদের গ্রুপটাই হলো মাস্টার মাইন্ড। সম্মিলিত মেধা সবসময় ব্যক্তিগত মেধার চেয়ে বহুগুণ শক্তিশালী। কয়েকজন সমমনা মানুষ একসাথে বসে সমাধান খুঁজলে যে আইডিয়াগুলোর জন্ম হয় তা একা বসে চিন্তা করলে এক জীবনেও মাথায় আসতো না। এটা অনেকটা কয়েকটা ব্যাটারি যুক্ত করে একটা পাওয়ার হাউস তৈরি করার মতো ব্যাপার। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মানুষের ভেতরের এই অদম্য শক্তি, তীব্র আকাঙ্ক্ষা বা দিনের পর দিন কাজ করার উদ্যম, এগুলো আসলে আসে কোথা থেকে? এই পর্যায়ে টেক্সটটা দশম ধাপ হিসেবে এমন একটা বিষয় এনেছে যা নিয়ে সমাজে খুব একটা আলোচনা হয় না বা অনেকে এড়িয়ে যান। হ্যাঁ, সেক্স ট্রান্সমিউটেশন বা যৌন শক্তির রূপান্তর। ঠিক, এটা একটা অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক আর জীববিজ্ঞানিক ধারণা। মানুষের যৌন শক্তি বা কামশক্তি হল প্রকৃতির অন্যতম আদিম আর অপ্রতিরোধ্য একটা প্রবৃত্তি। এই ধাপটা শেখায় যে এই বিপুল এনার্জিকে কেবল সাধারণ শারীরিক বাসনার মধ্যে সীমাবদ্ধ না রেখে কিভাবে তাকে সচেতনভাবে সৃজনশীল কাজে বা ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর করা যায়। যখন এই শারীরিক ও মানসিক শক্তিকে সঠিক পথে অর্থাৎ জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের পেছনে পরিচালিত করা হয়, তখন মানুষের ভেতরে অকল্পনীয় মাত্রার সৃজনশীলতা, জেদ আর সাহসের জন্ম হয়। এটা মূলত মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক শক্তিকে একটা গঠনমূলক চ্যানেলে প্রবাহিত করার উচ্চ স্তরের পদ্ধতি। আর এটা সত্যি আধুনিক কর্পোরেট সেমিনারে সচরাচর শোনা যায় না। একদমই না। আদিম প্রবৃত্তিগুলোকে দমন না করে সেগুলোকে সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করা অসাধারণ একটা ধারণা। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? কিভাবে এরা একসাথে কাজ করছে সেটাই ভাবার বিষয়। এখানেই চলে আসে 11তম আর 12তম ধাপের কথা। 11তম ধাপ হলো অবচেতন মন আর 12তম ধাপ হলো মস্তিষ্ক। আমরা আগেই জেনেছি যে অবচেতন মন 24 ঘন্টা কাজ করে। আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও সে সজাগ থাকে। আর এই অবচেতন মন হলো একটা বিশাল তথ্য ভাণ্ডার। সে আমাদের সমস্ত চিন্তা আর আবেগকে জমা করে রাখে। তাই একে সবসময় ইতিবাচক চিন্তা, সাহস আর বিশ্বাস দিয়ে পুষ্ট রাখতে হবে। নেতিবাচকতা বা ভয়ের স্থান সেখানে দেওয়া যাবে না। কারণ অবচেতন মন ভালো আর মন্দের পার্থক্য বোঝে না। তাকে যা দেওয়া হয় সে তাই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। আর এর সাথে যুক্ত হয় মস্তিষ্ক। 12তম ধাপে মস্তিষ্ককে একটা অত্যাধুনিক রেডিও ট্রান্সমিটার আর রিসিভারের সাথে তুলনা করা হয়েছে। এটা সিগন্যাল সম্প্রচার করতে পারে, আবার গ্রহণও করতে পারে। মানুষ যখন সবসময় পজিটিভ চিন্তা করে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ভাবে, তখন মস্তিষ্ক সেই উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে শুরু করে। আর মহাবিশ্ব থেকে ঠিক সেই ধরনের সাফল্যের সুযোগ আর পরিস্থিতিগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। মস্তিষ্ককে রেডিওর সাথে তুলনা করার এই বিষয়টা চমৎকার। আর যখন কেউ বছরের পর বছর এই 12টি ধাপ অত্যন্ত শৃঙ্খলার সাথে অনুসরণ করে, তখন তার ভেতরে তৈরি হয় 13তম আর চূড়ান্ত ধাপ, যাকে বলা হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় বা দ্য সিক্সথ সেন্স। একে আমরা ইন্টুইশন বা ভেতরের ডাক বলে থাকি। এই পর্যায়ে মানুষের মন এতটা তীক্ষ্ণ আর ফোকাসড হয়ে যায় যে কোনো আসন্ন বিপদ বা নতুন কোনো অভাবনীয় সুযোগ আসার আগেই সে তা মানসিকভাবে অনুধাবন করতে পারে। এটা কিন্তু কোনো জাদুবিদ্যা বা অলৌকিক ক্ষমতা নয়, বরং মস্তিষ্কের অবচেতন স্তরের সর্বোচ্চ ব্যবহারের ফলে তৈরি হওয়া একটা স্বাভাবিক অনুভূতি। এই ইনটিউশন শুনেই ইতিহাসের বড় বড় সফল মানুষরা অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, যা সমসাময়িক সাধারণ মানুষের কাছে প্রথমে পাগলামি মনে হলেও পরে মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয়েছে। প্রতিটি ধাপ কিভাবে একে অপরের সাথে যুক্ত ভাবলে সত্যি অবাক হতে হয়।
আমরা যদি আজকের এই দীর্ঘ আলোচনার একটা সামগ্রিক সারসংক্ষেপ টানি, তবে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে সম্পদ অর্জন করা কোনোভাবেই লটারি জেতার মতো ঘটনা নয়। এটা সম্পূর্ণ একটা সুশৃঙ্খল মানসিক এবং প্রায়োগিক পদ্ধতি। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, নিজের ওপর অটুট বিশ্বাস, অটো সাজেশনের মাধ্যমে তা অবচেতন মনে গেঁথে দেওয়া, বিশেষ জ্ঞান অর্জন, কল্পনা শক্তির ব্যবহার করে নিখুঁত পরিকল্পনা আর মাস্টারমাইন্ড গ্রুপের সাহায্যে তা বাস্তবায়নে অটল থাকা। এ 13টি ধাপ আসলে একটা সেকুলের 13টি রিং। মাঝখান থেকে যে কোনো একটা রিং বাদ দিলে পুরো প্রক্রিয়াটি ভেঙে পড়তে পারে। এটা এমন একটা জীবন দর্শন যা শুধু ব্যবসা নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ঠিক তাই, এই নীতিগুলো আজ থেকে 1 শতাব্দী আগে যেমন সত্য ছিল, আজকের এই প্রযুক্তি নির্ভর যুগেও ঠিক ততটাই কার্যকর। কারণ প্রযুক্তির পরিবর্তন হলেও মানুষের মনস্তত্ত্বের কোনো পরিবর্তন হয়নি। তবে আলোচনার একেবারে শেষে এসে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার সুযোগ রয়েছে। হ্যাঁ, আজকে আমরা জানলাম যে আমাদের মস্তিষ্ক একটা রেডিও ট্রান্সমিটারের মতো কাজ করে, আর আমাদের অবচেতন মন 24 ঘন্টা এমনকি ঘুমের মধ্যেও সেই রেডিও সিগন্যাল চারপাশের পৃথিবীতে সম্প্রচার করতে থাকে। এটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদম। যদি বিজ্ঞান এবং মনস্তত্ত্বের এই চমৎকার সমন্বয় কি সত্যিই কাজ করে, তবে একবার ভেবে দেখার মতো বিষয় হলো এই মুহূর্তে একেবারেই নিজের অজান্তে আমরা প্রত্যেকে মহাবিশ্বের কাছে ঠিক কোন ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাঠাচ্ছি। দারুণ একটা প্রশ্ন। প্রতিদিনের জীবনের ইঁদুর দৌড়ে আমরা যে ভয়, হতাশা, আর্থিক দুশ্চিন্তা বা নেতিবাচকতাগুলো মনের ভেতর লালন করি, সেগুলোই কি নিরন্তর ব্রডকাস্ট হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের বর্তমান জীবনের যে পরিস্থিতি, আমরা যে আর্থিক বা মানসিক অবস্থায় আজ দাঁড়িয়ে আছি, তা কি আমাদেরই মস্তিষ্ক থেকে পাঠানো সেই না বলা নেতিবাচক সিগন্যালেরই একটা প্রতিধ্বনি মাত্র নয়? এই চিন্তার খোরাকটি মস্তিষ্কে রীতিমতো আলোড়ন তোলার মতো। সত্যিই তো, চারপাশের জগৎটা হয়তো আমাদেরই ভেতরের নিরন্তর চিন্তার এক বিশাল আয়না। এই উস্কানিমূলক এবং গভীর ভাবনার মধ্যে দিয়েই আজ আমরা আমাদের এই ইনডেপথ ডিপ ডাইভ বা গভীর বিশ্লেষণের সমাপ্তি টানছি। পরবর্তীতে এরকমই চমৎকার আর চিন্তা জগৎকে প্রসারিত করার মতো কোনো নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের মনের রেডিওটির ফ্রিকোয়েন্সি কোথায় সেট করা আছে সেদিকে খেয়াল রাখাটা হয়তো খুব জরুরি। কথা হবে পরের আলোচনায়।